ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের ন্যায় গতদিনকে যে মক টেস্ট দিয়েছিলে তোমরা, সেই মক টেস্টেরই ডিসকাশন করব। এটা হচ্ছে T20 সিরিজের দ্বিতীয় সেট। তো দেখো, আমরা শুরু করি বেশি কথা না বাড়িয়ে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, 1 নম্বর কোশ্চেন দেখো, সম্রাট অশোকের সিংহাসন আরোহণের সময়কাল ছিল। সম্রাট অশোকের সিংহাসন আরোহণের সময়কাল, এটা অ্যান্সার নেব আমরা 273 খ্রিস্টপূর্বাব্দের আগে। আর যদি আমরা বলতাম যে সম্রাট অশোকের কবে রাজ্যাভিষেক হয়েছিল, তাহলে হবে 269 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বেগম হজরত মহল 1857 বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, বেগম আগে 1857 বিপ্লব মানে আমরা কোনটা বলছি, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, তাই তো? সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিল লখনৌতে। ঠিক আছে, এখান থেকে এরকম টাইপের অনেক কোশ্চেনই আসে। বিহারে যেমন দিয়েছিলেন কুনওয়ার সিং, বিহারটায় এক্সাম খুবই দেয়। যেমন বিহারে দিয়েছিলেন কুনওয়ার সিং। ঠিক আছে, এরকম সমস্ত জায়গাগুলো থেকে যে মোটামুটি ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো আছে, সেখান থেকে প্রায়ই কোশ্চেন দেয় যে কোথায় কে নেতৃত্ব দিয়েছিলেন। তো আমরা সেই টাইপের বা নেতৃত্বগুলোকে কারা দমন করেছিলেন, তো আমরা সেই রকমভাবে যখন পড়ব, সেই জায়গাগুলোকে আমরা এইভাবে একটু ধরে ধরে পড়ে নেব। চলো নেক্সট কোশ্চেনে যাই। নাগারা ঘরানার স্থাপত্য শিল্পের একটি প্রকৃষ্ট উদাহরণ। দেখো, নাগারা ঘরানা, আমাদের সারা ভারতব্যাপী যতগুলো মন্দির আছে, সমস্ত মন্দিরগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। মন্দিরের স্টাইলগুলোকে, অর্থাৎ আর্কিটেকচার অনুযায়ী দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা নাগারা শিল্পরীতি, এবং আরেকটাকে বলি আমরা দ্রাবিড়িয়ান শিল্পরীতি। আরেকটাকে বলি আমরা দ্রাবিড়িয়ান। কালারটা একটু চেঞ্জ করে নিই, দ্রাবিড়িয়ান শিল্পরীতি। এই নাগারা আর দ্রাবিড়িয়ান এই দুই রকম শিল্পরীতি দেখতে পাই। তো যেগুলো উত্তর ভারতে সেগুলোকে বলবো আমরা নাগারা শিল্পরীতি, আর যেগুলো দক্ষিণ ভারতে সেগুলোকে বলবো আমরা দ্রাবিড়িয়ান শিল্পরীতি। তো এটার অ্যান্সার হচ্ছে, আমরা এটার অ্যান্সার নেব ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। ঠিক আছে, এটার অ্যান্সার নেব আমরা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, অর্থাৎ নাগারা ঘরানার এটা উত্তর ভারতের দিকেই, তাই এটা নাগারা উড়িষ্যায় অবস্থিত। আর বাকি কাঞ্চিপুরমের বলো, বাকি যেগুলো আছে যেমন কাঞ্চিপুরম, এটা আমাদের সাউথ ইন্ডিয়ান, তাই এটাকে আমরা বলবো দ্রাবিড়িয়ান শিল্পরীতি। থাঞ্জাভুরম দ্রাবিড়িয়ান শিল্পরীতি, খাজুরাহো দ্রাবিড়িয়ান শিল্পরীতি। ঠিক আছে, তাহলে আমরা দুই রকম শিল্পরীতি দেখতে পেলাম, এক হচ্ছে নাগারা আর একটা হচ্ছে দ্রাবিড়িয়ান। চলো নেক্সট কোশ্চেন। শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয়েছিল কোন চার্টার অ্যাক্টে? দেখো, শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয়েছিল 1813 সালের চার্টার অ্যাক্টে। 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপরে আমরা আর একটা জিনিস দেখতে পাই, 1835 সালে কি দেখতে পাই, যে 1835 সালে ইংরেজি শিক্ষার উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। আর 1844 সালে হার্ডিন্স কী করেছিল, যে সরকারি কাজে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। 1844 সালে লর্ড হার্ডিন্স সরকারি কাজে ইংলিশকে বাধ্যতামূলক করেছিল, আর বেন্টিং 1835 সালে ইংরেজি শিক্ষা ব্যবস্থার উপরে জোর দিয়েছিলেন। তারপরে নেক্সট, তামা কোথায় উৎপাদিত হয়? দেখো, তামা কোথায় উৎপাদিত হয়, এখানে দেখো প্রায় আমরা অ্যান্সার, এখানে অনেকেই ভুল হবে, এটা অ্যান্সার অনেকে হয়তো বিহার করে দেবে, উত্তরপ্রদেশ করে দেবে, কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার এটা আমরা নেব এখানে রাজস্থান এবং বিহার। এখানে আমরা অ্যান্সার নেব রাজস্থান এবং বিহার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পেরিয়ার প্রকল্প কোথায় তৈরি হয়েছে? দেখো, পেরিয়ার প্রকল্প বা পেরিয়ার নদী আমরা জানি সাধারণত কেরালাতে অবস্থিত। আবার পেরিয়ার অভয়ারণ্য যেটা বা পেরিয়ার যেটা, সেটাও আমরা কেরালায় দেখতে পাই। পেরিয়ার কিসের জন্য বিখ্যাত? পেরিয়ার অভয়ারণ্য আমাদের সাধারণত হাতির জন্য বিখ্যাত। হাতি, তো পেরিয়ার হচ্ছে হাতির জন্য বিখ্যাত। ঠিক আছে, তারপরে নেক্সট, কোথায় প্রথম সার উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? দেখো, সার উৎপাদন কেন্দ্র ফার্স্ট স্থাপিত হয়েছে বিহারের সিন্ধ্রি বলে জায়গাটা সার উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। এছাড়া এখানে যে যেমন আছে নেপানগর হচ্ছে কিসের জন্য বিখ্যাত? নেপানগর হচ্ছে নিউজ প্রিন্টের জন্য, নিউজ প্রিন্ট পেপারের জন্য। আচ্ছা, বিহারের সিন্ধ্রি এটা হচ্ছে বিখ্যাত সার উৎপাদন কেন্দ্র। আর সার সব থেকে বেশি ইনটেক করে, অর্থাৎ সব থেকে বেশি গ্রহণ করে হচ্ছে গুজরাট। যদি কোশ্চেন করে যে কোন রাজ্য সবথেকে বেশি সার ব্যবহার করে,
তাহলে হবে গুজরাট। এটা মাথায় রাখবে যে সবথেকে বেশি সার ব্যবহার করা হচ্ছে গুজরাট। নেক্সট কোশ্চেন, ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা। ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা জে থমসন। ফ্ল্যাট কোশ্চেন এগুলো। নেক্সট কোশ্চেন, ভারতের লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে কোন নীতি অনুসৃত হয়? দেখো এখানে অপশনগুলো দেখো, একক হস্তান্তরযোগ্য ভোট, নিয়ন্ত্রিত ভোটাধিকার, সমানুপাতিক প্রতিনিধিত্ব, নাকি সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। আমরা জানি একক হস্তান্তরযোগ্য, এখানে হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, যে আমরা প্রাপ্তবয়স্ক হলেই কি বলি, তার মানে তোর ভোটের অধিকার চলে এসছে, চল এবার ভোট দিবি সবাই, এটা হচ্ছে আমাদের। তাহলে কি যে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ভোট দিতে পাই। লোকসভা এবং রাজ্য বিধানসভাতে সার্বিক কোনো একজন যদি প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ 18+ যদি এজ হয়, তাকে আমরা অ্যাজ এ ভোটার হিসাবে ধরে নিই। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনী অনুযায়ী ভোটাধিকারের প্রয়োগের ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয়েছে? দেখো এটা আমাদের হবে 61তম সংবিধান সংশোধন, এটা 1989 সাল। এটা সংবিধান সংশোধন হয়েছিল 61তম 1989 সালে। 1989 সালের আগে পর্যন্ত 21 বছরকে ধরা হতো ভোটের লোয়ার এজ, তো সেটাকে চেঞ্জ করে এখন করা হয়েছে 18 বছর 1989 সালের পরে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, গরিবি হটাও স্লোগান কোন, আচ্ছা এইটা একটু খেয়াল করো, স্লোগান গরিবি হটাও স্লোগান কোন পরিকল্পনার সময় নেওয়া হয়েছিল? দেখো যদি বলা হয় যে গরিবি হটাও স্লোগান কোন সময় নেওয়া হয়েছিল, তাহলে বা গরিবি হটাও স্লোগান কোন সময় দেওয়া হয়েছিল, যদি স্লোগান দেওয়ার কথা বলে তাহলে হবে চতুর্থ, যদি স্লোগান দেওয়ার কথা বলে তাহলে হবে চতুর্থ, আর যদি বলা হয় যে গরিবি হটাও স্লোগান কোন সময় থেকে কার্যকর হয়েছিল তাহলে হবে পঞ্চম। এটা যদি বলা হয় কার্যকর তাহলে হবে পঞ্চম, আর যদি বলে যে স্লোগানটা কবে দিয়েছিল তাহলে হবে চতুর্থ। আচ্ছা স্লোগান দিয়েছিল 1971 সাল, 1971 সালে স্লোগান দিয়েছিল, আর স্লোগানটা গরিবি হটাও স্লোগান 1971 সালে এটা দিয়েছিল ইন্দিরা গান্ধী। চতুর্থ পঞ্চবার্ষিকী প্ল্যানের সময়। তারপরে নেক্সট কোশ্চেন, ব্যাংক রেটের অর্থ। আচ্ছা খুব ভালো কোশ্চেন এটা একটা, ব্যাংক রেট। আচ্ছা ব্যাংক রেট যখন আমরা ধরো একটা ব্যাংক, এখানে আমি একটা ব্যাংক, তো এই ব্যাংক ধরো এটা আমি সাপোজ ধরে নিলাম আরবিআই, আর এখানে আমাদের আছে এর আন্ডারের সমস্ত ব্যাংক আছে, এটা এসবিআই, ইউবিআই, এই সমস্ত ব্যাংকগুলো আছে, পিএনবি। তো যখন এটা কী বলছে দেখো, ব্যাংক রেট, যখন কোনো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে যে ইন্টারেস্টের হারে আর কি বা সুদের হারে লোন নেয়, সেই ইন্টারেস্টটাকে আমরা বলি হচ্ছে ব্যাংক রেট। অর্থাৎ এখানে দেখো যেমন দেওয়া আছে, দেশের কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, অপশান ডি 12D অ্যান্সার। তাহলে এখানে কি যে কেন্দ্রীয় ব্যাংক কি আমাদের আরবিআই, তাহলে আরবিআই যে হারে কমার্শিয়াল দেশের ব্যাংকগুলোকে, এসবিআই বলো, ইউবিআই বলো, পিএনবি ব্যাংক আছে, এই ব্যাংকগুলোকে যে সুদের হারে ঋণ দিচ্ছে সেই সুদটাকে বলছি আমরা ব্যাংক রেট। তাহলে মাথায় থাকবে তো যে সেন্ট্রাল ব্যাংক, স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যেসব আমাদের ছোটো ছোটো ব্যাংকগুলো দেশীয় ব্যাংকগুলো আছে, সেই সব ব্যাংকগুলোকে যে সুদের হারে ঋণ দেয় সেই ইন্টারেস্টটাকে বা সেই সুদটাকে আমরা বলছি ব্যাংক রেট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে প্রসঙ্গ অনুসারে আরেকটা কথা বলে রাখি যে আরবিআই গঠন হয়েছে 1935 সাল হিল্টন ইয়ং কমিশনের মাধ্যমে, আর আরবিআই অ্যাক্ট হচ্ছে 1934 আরবিআই অ্যাক্ট। তারপর নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সাল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হচ্ছে 1952 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। আচ্ছা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে এখানে আরেকটা কোশ্চেন আসে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কে হয়? আচ্ছা চেয়ারম্যান অলওয়েজ হবে আমাদের প্রাইম মিনিস্টার।
প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, সব সময় এটা পদাধিকার বলে প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান অলওয়েজ পদাধিকার বলে প্রধানমন্ত্রী হবেন। নেক্সট, ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহৃত হয় কারণ এর তরঙ্গদৈর্ঘ্য বেশি, এটাই তো। তাহলে এখানে কি আছে, এর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের জন্য বহু দূর থেকে দেখা যায়, তাই এটাই। তাহলে 14 অ্যান্সার এ, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাই অ্যান্সার এ। নেক্সট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে চালু হয়? এটা হচ্ছে 2005 সালে। অর্থাৎ আমার কোনো কিছু জানার অধিকার যেটা, সেটা 2005 সালে দিয়েছে সরকার, এটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। নেক্সট কোশ্চেন, ভারতের কোন ধরনের বেকারত্ব বেশি? দেখো, ভারতের সবথেকে বেকারত্ব বেশি হচ্ছে সদ্য বেকারত্ব। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে কালকে অনেকের ভিতরে একটু ডিবেট তৈরি হয়েছে যে সদ্য বেকারত্ব কাকে বলে আমরা। তো দেখো, সদ্য বেকারত্ব আমরা সেটাকেই বলবো, ধরো আমাদের যে কোনো একটা কাজের জন্য দেখা যাচ্ছে 3 জন লেবার দরকার, সেখানে 5 জন লেবার গিয়ে বসে আছে। এবার 3 জন লেবারের জন্য আমরা দেখা যাচ্ছে 1500 টাকা লেবার চার্জ ধরে রেখেছি। এবার 5 জনের ক্ষেত্রে সেই 1500 টাকায় যখন আমরা লেবার চার্জ দিচ্ছি, যে 2 জন এক্সট্রা যাচ্ছে তাদের কাজের মান তার মানে শূন্য, মানে তারা গেলেও কাজ হতো, না গেলেও কাজ হতো। যেহেতু আমি 1500 টাকায় দিচ্ছি, তাদের জন্য সেই 2 জনের জন্য এক্সট্রা কোনো টাকা বাড়াচ্ছি না, তাহলে সেই 2 জনকেই আমরা বলছি ছদ্ম বেকারত্ব। ঠিক আছে, তাহলে সেই 2 জনকে আমরা বলবো ছদ্ম বেকারত্ব। অর্থাৎ যে লেবারগুলো আমাদের থাকলেও চলে, না থাকলেও চলে, তাদেরকে বলবো আমরা ছদ্ম বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। তাহলে ভারতবর্ষে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব সবথেকে বেশি। এটা সাধারণত এই ছদ্ম বেকারত্ব সাধারণত দেখা যায় কৃষিক্ষেত্রে, সবথেকে বেশি দেখা যায় কৃষিক্ষেত্রে। যেহেতু ভারতবর্ষ একটা এগ্রিকালচারাল দেশ, তাই ভারতবর্ষে সবথেকে বেশি মানুষজন কৃষিক্ষেত্রের উপর ডিপেন্ড করে থাকে, তাই কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব সবথেকে আমরা বেশি দেখতে পাই। তারপর আগুন নেভাতে আমরা কি ব্যবহার করি? দেখো, আগুন নেভাতে আমরা ব্যবহার করব একটা মারাত্মক অ্যান্সার, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। অনেকে এটা ভাববে যে আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইড কী করে ইউজ হয়, তা আগুন নেভাতে আমরা কার্বন ডাইঅক্সাইডই ইউজ করি। নেক্সট কোশ্চেন, আলো হলো, আচ্ছা আলো হলো একটা তির্যক তরঙ্গ, আলো তির্যক তরঙ্গ। আর যদি শব্দ বলতাম, শব্দ হতো অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, আলো তির্যক তরঙ্গ আর শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট, ভারতীয় সংবিধানে বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক রাখা হয়েছে কত নম্বর ধারা অনুসারে? দেখো, বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক রাখা হয়েছে, বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক রাখা হয়েছে 50 নম্বর ধারা অনুসারে। ঠিক আছে, বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক রাখা হয়েছে 50 নম্বর ধারাতে। নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে আমরা জানি রিকেট রোগ হয়। তাহলে এখানে হচ্ছে ভিটামিন ডি এর অভাব হচ্ছে রিকেট, আর বেরিবেরি হচ্ছে ভিটামিন বি এর অভাবে, রাতকানা হয় ভিটামিন এ এর অভাবে, আর স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। তাহলে মাথায় থাকবে, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট, বেরিবেরি বি এর অভাবে, রাতকানা এর অভাবে, আর স্কারবি হচ্ছে সি এর অভাবে। তো আজকে এই পর্যন্তই, 20টা কোশ্চেন তোমাদের কমপ্লিট হলো। আমি খুব কম সময় নিয়েই তোমাদের এই কোশ্চেনগুলোকে ডিসকাশন কমপ্লিট করছি। চেষ্টা করব আরও যাতে সময় কম লাগে সেটার দিকে একটু লক্ষ্য রাখার, কারণ এখনকার ছেলেমেয়েরা শর্ট ভিডিও দেখার অভ্যস্ত, তাই তাদের সময় জ্ঞান বলছি, মানে তাদের সময় খুব কম। তাই যত তাড়াতাড়ি সম্ভব হবে আমি তত তাড়াতাড়ি একটা ভিডিও কমপ্লিট করার চেষ্টা করব। চলো, নেক্সট ভিডিওয় আবার দেখা হবে। কালকে আবার মক টেস্টের সময়, মক টেস্টের পরে আবার একটা ভিডিও আপলোড করে দেবো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।